দিদিভাই তুমি কিভাবে এডিটিং করো, কিভাবে ভিডিও পোস্ট করো, কিভাবে একটা চ্যানেলকে তুমি হ্যান্ডেল করো, বা কিভাবে তুমি সংসার সামনে ভিডিও এডিট ভিডিওর কাজ করো, আমাদেরকে একটা ভিডিওতে অবশ্যই বলো। সবথেকে বড় কথা, এডিটিংটা দিদিভাই আমাদেরকে শিখিও। তুমি তুমি এত মানুষকে মোটিভেট করো ভিডিও করার জন্যে, আমরাও শিখতে চাই। কিভাবে শিখবো দিদিভাই? তুমি তুমি আমাদের ভিডিও বানিয়ে অবশ্যই একদিন দেখিও। যাই হোক, সুপ্রভাত, সবাই কেমন আছো? আজকের বিছানা থেকে তোমাদের ভিডিও শুরু করলাম। বিছানার চাদর পেতে দিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। আর নিজেও একটু পরিপাটি হয়ে সেজেগুজে আছি। তার তো কি কারণ সেটা তোমরা জানোই। কারণ আমি তখনই সাজবো যখন আমার কাজ থাকবে। কাজ ছাড়া আমি সাজুগুজু করি না, খুব কম করি। আগে খুব সাজুগুজু করতাম, স্নান করেই একটু চুলটা ভালোভাবে আঁচড়াতাম, ক্রিম লাগাতাম, ভালো ভালো ক্রিম লাগাতাম। কিন্তু এখন আর সেই সময়টাও আমার হয় না। আর সময়ের থেকে বড় কথা, আগের থেকে ইচ্ছাশক্তিটা অনেকটাই কমে গেছে। এটাই হচ্ছে আসল কথা। তো যাকগে, আজকের বিছানার চাদরটা দেখো তোমরা, তাক লাগানোর মতো বিছানার চাদর, একটা পুরো মাখন। এত সুন্দর এসেছে। আমি মিশো থেকেই নিয়েছি, আর মিশো থেকেই আমি কেনাকাটা করি, তোমরা সবাই জানো। আমি পুরো মিশো লাভার হয়ে গেছি, মিশোর ফ্যান হয়ে গেছি পুরো, বুঝতে পারলে? তো দেখো, এটাও আমি মিশো থেকে নিয়েছি। এত সুন্দর, এটার অনেকগুলো কালার আছে। আমার আলমারির সাথে এই বেডশিটটা একদম মিশে গেছে। দেখো, উপরটা একদম হোয়াইট হয়ে, তারপরে একদম একটা আমরা বলি না চোখে যেমন আইশ্যাডো লাগাই আমরা, তো মাঝখানে যেরকম ব্লেন্ড করে দিই ভালোভাবে, ঠিক সেরকমই আছে। স্কাই আর হোয়াইটের একটা বিশাল সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশন, যাই বলো না কেন। আমি কমিউনিটিতে লিঙ্ক অবশ্যই তোমাদের দিয়ে দিব। শুধুমাত্র আমার ঘরটার জন্য আমার যাই বলো না কেন মানায় না আর কি, একটু কম। ঘরটার কালারটা খুব খারাপ হয়ে গেছে। ঘরটা যদি আমার টিনেরও হতো তাও ভালো লাগতো। হ্যাঁ গো, টিনের ঘরেও দেখতে ভালো লাগে, কিন্তু আমার ঘরটা এমন পরিস্থিতিতে আছে যেটা কিনা সত্যি একটা মানুষ দেখলে বলি, বাবা ঘরটার কি অবস্থা। ওই পেছনে আরও প্লাস্টার করলো না, তখন জল দিল, তো ওয়ালটা আরও চুয়ে 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 লাল লাল কালো কালো দাগ হয়ে গেছে। তো যাকগে, বিছানাটা তো তুলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এখন গরমের দিন, শুধু শুনবে ফ্যানের আওয়াজ, ঠিক আছে? আর আজকের বেডশিটটা আমি প্রথমে তোমাদের ভিডিওতে শুরু করলাম এই বেডশিটটা দিয়ে। জবে থেকে এই বেডশিটটা এসেছে, বিশ্বাস করো আমি পাগল হয়ে গেছি কবে বিছানায় পেতে দেবো, কিন্তু খুশের জন্য পারি না। খুশ প্রত্যেক দিন বিছানায় হিসু করে, আর প্রত্যেক দিন আমি বেডশিট আমি কেচে দিই। আর তোমরা জানো, অনেকে বলো তোষক নষ্ট হবে বা কিছু না, আমার বেডশিটের নিচে আমার ওই প্লাস্টিক পাতা আছে, প্লাস্টিকের যে ইসেগুলো হয় আমি দেখিয়েছিলাম, ওই রাবার সিস্টেমে ওটা পাতা আছে, কোনো অসুবিধা নেই। তার জন্য আমি প্রত্যেকদিন বেডশিট ধুয়ে দিই, কারণ এখন যেহেতু একটু বড় হয়েছে, বুঝতেই পারছো। তো খুশের জন্য কিন্তু পেতে দিতে পারি না। তো আজকে খুশকে এই বিছানায় আমি বসাবো না, কারণ ও হিসু করে দেবে। কিন্তু বিছানায় বেডশিটটা আমি পেতে দিলাম, কেমন লাগছে তোমরা বলো। আর এই বেডশিটটার লিঙ্ক আমি কমিউনিটিতে দিয়ে দেবো। আমার ভিডিওতে দেখানো যাই থাকুক না কেন, তোমরা লিঙ্ক কমিউনিটিতে চেক করবে, পেয়ে যাবে। তো এই বেডশিটটা কিন্তু সত্যিই খুব অপূর্ব। এটার অনেক কালার আছে, এরকম হোয়াইটের সাথে রেড আছে, হোয়াইটের সাথে মেরুন আছে, আমি দেখেছিলাম। তো স্কাইটা আমার ভীষণ ভালো লেগেছে। আয়ুষের অপাও বললো বা বেডশিটটা তো বেশ সুন্দর, তোমাদের কেমন লেগেছে বলো। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আজকে ঘুম থেকে উঠেই শ্যুট শুরু করেছি, তাই কিন্তু এরকম সাজুগুজুভাবে দেখতে পাচ্ছ। এখনও শ্যুট চলছে, তো ভাবলাম না ভাত ডালটা বসিয়ে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এইদিকে এসেছে আমার ননাসের মেয়ে। ননাস বলতে যে তোমরা মৌকে চিনো, মৌয়ের হচ্ছে নিজের ননাস, আমার জ্যাঠার তো দিদি আর কি, জ্যাঠা শ্বশুরের ঘরের দিদি। তো মৌয়ের হচ্ছে ননাস, আমাদেরও ননাস, বাট আমাদের জ্যাঠা জ্যাঠা শ্বশুরের ঘরে দিদি আর কি, একটা কথা বারবার বলছি। তো সেই দিদি এসেছে, এখানে স্নান টান করলো, ফ্রেশ ট্রেশ হলো আর কি। তো আজকে দিদিদের খাওয়ানোর কথা। তো আমি ভাবলাম ওরা তো নিরামিষ খায়, তোমরা জানো ওরা কিন্তু মারোয়ারি, আমার দিদি, আমার জামাইবাবু মারোয়ারি, তাই দিদিও মারোয়ারি, তার জন্য ওরা কিন্তু নিরামিষ খায়। তো আমি ভাবছি বাচ্চাটাকে দেখতে পারলে, ওর নাম বেবি, আমার ভাগ্নি হয়। তো ভাবলাম ডাল ভাত পছন্দ করে, তো ডাল ভাতটা বসিয়ে দিই। তো ওইদিকে ডাল ভাত হচ্ছে, আরেক দিকে কিন্তু আমরা বার্গার বানাচ্ছি। বার্গারটা কেন বানাচ্ছি, সকালের খাবার হিসেবে বানাচ্ছি, কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। বার্গার বানাতে বানাতে আমার মাঝখানে অনেক কবার উঠতে হয়, বাবু কান্না করে, একটা কাজ তো একবারে করা যায়ই না। তো বুঝতেই পারছো, খুব কষ্ট হয় আর কি। তো আমি ভাবলাম ওটা আমার আজকে শ্যুট হবে, আর অনেক দিন থেকে বানাই করে বানাও হচ্ছে না। তো ওই দিয়ে কিন্তু বার্গারটাও বানাচ্ছি, তোমরা শর্টস ভিডিওতে দেখতে পাবে। আজকে পোস্ট করার কথা ছিল, কিন্তু আজকে এডিটটা ভালোভাবে হয়নি বলে আর পোস্ট করতে পারলাম না। কালকের অবশ্যই পোস্ট হবে। তো দেখো, এখানে আমি এবারে বিছানাটা পেতে নিচ্ছি। দিদিদের আজকে এখানে আমাদের ঘরে থাকার কথা, তো ভাবলাম বিছানার চাদরগুলো পাল্টাই, কি বলো তো, প্রত্যেক দিনই পাল্টাই, তোমরা দেখো।
এখন যেহেতু শিশু করে না, আমাকে প্রত্যেক দিনই পাল্টাতে হয়, প্রত্যেক দিনই বোধহয় একটা কথা বলি তোমাদেরকে। তো এই ঘরের বিছানাটা পেতে নিলাম। ওইদিকে আয়ুষের বাবা ডাকছে, কী গো আলু সেদ্ধ হয়ে গেল, তাড়াতাড়ি আসো। আমি বললাম এই তো আসি, তুমি একটু বসো, আমি আসছি। এই করে বিছানাটা আর কি পেতে দিলাম। আমি জানি এখন যদি আমি কাজগুলো না করি, পরবর্তীতে যে আমার মানে যত বেলা যাবে তত যে আমার কাজের চাপটা কী পরিমাণ বাড়বে একমাত্র আমি জানি। তো তার জন্য আমি যতটুকু পারি হাতের কাছে কাজগুলো কিন্তু সেরে রাখি। এদিকে বার্গার বানানো আমার হয়ে গেছে, ভীষণ টেস্টি হয়েছে। তবে ওদের জন্য ডিম দেইনি, মানে বেবি খাবে তো, বেবির জন্য ডিম ছাড়াই বানানো হয়েছে, আর আমাদের জন্য ডিম দেওয়া হয়েছে। আর ভীষণ টেস্টি হয়েছে বার্গারটা আর কি। এই মানে কি বলবো, বাজে এখন 11টা, সাড়ে 11টা হয়ে গেছে, এত মানে বেলা হয়ে গেছে বসিয়ে। তো এই যে দেখো এখন দুজনকে দিলাম। কেমন আছে বাবা আলুস? মাহিকে বলি মাহি বার্গার খাবো, তাও আসে না। আর বেবি দিদিকে গিয়ে ডেকে দিয়ে আসো, খেয়ে নিয়ে। বাবান কেমন আছে? ওইদিকে আমি ভাত আর ডালটা মানে বসিয়ে দিয়েছিলাম, ভাত ডাল আমার হয়ে গেছে। এই যে বার্গারের বাপরে বাপ সকাল থেকে লেগেছি। হ্যাঁ, উনুনে বানাবো, নতুন একটা উনুন এনেছি। দেখো ঘেমে সিঁদুর কোথায়, টিপ কোথায়, সব পাগলের মতন হয়ে গেছি। সকাল থেকে লেগেছি বার্গার বানাবো, কালকেই বানাতাম, কালকে হলো না, অনেক কিছু মানে পাওয়া যায়নি আমাদের এখানে। তো একটা কিছু পেতে গেলেও মানে অনেকটা খুঁজতে হয়, পাওয়া যায় না। তো মেয়োনিজ পাইনি, তাই চিজ নিয়ে এসছে। তো চিজটা আগেই আনা ছিল, তো চিজ দিয়েই করলাম আর কি। পুরো রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার শর্টস চ্যানেলে, মানে এপি ব্লগসেরই শর্টস ভিডিওতে পেয়ে যাবে। আর এই যে বার্গারটা এখানে রেডি আছে, আর 3টা আছে, বেবি আসেনি, আমার ননাসের মেয়ে এসেছে, তোমরা জানো, তখন দেখালাম। তো ওর জন্যই স্পেশালি ও এসেছে। ওরা তো ভেজিটেরিয়ান, ওরা তো এমনি কিছু খায় না। আর বার্গারে ওরটাতে কিন্তু ডিম দেওয়া হয়নি, বাকি সবগুলোতে ডিম দিয়েছি, ওরটা আলাদা করে রাখা আছে, ওটাতে ডিম দেয়নি, ও ডিম খায় না, মাছ মাংস ডিম কিচ্ছু খায় না। তো ওর জন্য আলাদা করে বানালাম, আর ওর জন্য স্পেশালি। ও বলছে কি এত রোদে বাদ দাও, রান্না চাপিয়েছো যখন বাদ দাও, বিকেলে বানাও। তো আমি ভাবলাম বাচ্চাটা যদি বিকেলবেলা চলে যায়, একটা আশা করে আছে মামি বার্গার বানিয়ে খাওয়াবে। তো ভাবলাম না, যতই কষ্ট হোক না কেন, অনেকক্ষণ লাগলো, মানে দেখতে মনে হয় যেন সহজ। এই তো বন দিলাম, এই তো আলু দিলাম, এই তো ডিম দিলাম, এই তো শশা পেঁয়াজ দিলাম, কিন্তু ওগুলো রেডি করতেই তো একটা সময়ের ব্যাপার বলো। আমাদের এখানে বাজারে বিক্রি করে 30 টাকা করে, ওটা দেখেই আরও ইন্সপায়ার আমি যে না, বাড়িতে একদিন বানাবো। তো যাই হোক, বানানো হলো। এবারে চলো, ভাতটা ডালটা হয়ে গেছে, এবারে বাসন মাজবো। দেখো সমস্ত যে বাসনগুলো এখানে আছে, বাসনগুলো মেজে নিই, মেজে তারপরে সকালের চা খাওয়া হলো, তারপরে এখনের আবার বার্গার খাওয়া হলো। এইগুলোর তো বাসন মানে না ধুয়ে নিলে আবার তো রান্না করব, আবার জমে যাবে বাসন। তার জন্য আমি মানে সাথে সাথেই বেসিনে যত বাসন থাকে আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আর যদিও বা বড় বেসিন আমারটা, তারপরেও ধুয়ে রাখলে মাইন্ডটাও ফ্রেশ থাকে। কিন্তু কোনো সময় পাই না, কান্না করে। সেই জন্য আর কি, মানে কিভাবে যে দিনগুলো কাটাচ্ছি, এই দিনগুলো সত্যিই আমার মনে থাকবে গো। আয়ুষের সময় আমার এতটাও মনে পড়ে না, কারণ চাপ ছিল না। কিন্তু এখন যে আমি দিনগুলো কাটাচ্ছি, আমার প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট আমার মনে পড়বে যে কিভাবে কাটিয়েছি। তারপরে তো মনে করার জন্য আমার ব্লগগুলো রয়েছে, যখন ব্লগ দেখবো তখন আরও ভালো করে মনে পড়বে। তো দেখো বাসনগুলো কিন্তু ধুয়ে উপুত করে রেখেছি, পরে জল ঝরে গেলে আমি ঝুড়ির মধ্যে রাখবো। দিদিকে দিয়ে আসি, মানে বেবি আসলো না আর কি, বেবি আর হচ্ছে মাহির জন্য, ওদের দুজনের জন্য বানিয়েছিলাম। তো সবার খাওয়া দাওয়া হয়েছে, আমার রান্নাঘর গোছানো। তো চলো এবারে এটা দিয়ে আসি আমি। ঘরে আসলেই বই নিয়ে বসাবো, খালি ঘরে খেলা। ঘরের মধ্যে না শুয়েই থাকি, আর কি খেলি? ইস, কি খেলা আছে যে ঘরের মধ্যে এই হয়ে চুড়িদারটা ছেড়ে নাইটি পরলাম। বাবারে বাবা, আমরা নাইটি মামুনি, নাইটি ঠিক আছে আমাদের, ওই চুড়িদার পরে আমাদের হয় না। চলো, শ্যুট থাকে না সকাল থেকে, এত শ্যুট থাকে। তো আমি একবারে সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, যা যা আছে করে নিই। চলো, এখনও হয়নি, আরও আছে, আবার স্নান করে করবো। চলো এটা দিয়ে আসি, আর দেখি দিদি কি করে। দেখো এখানে এসে দেখছি জামাইবাবু তেজপাতা ছিঁড়ছে, গাছের তেজপাতা দিদি নিয়ে যাবে। এই যে জামাইবাবু এই যে তেজপাতা ছিঁড়ছে, তেজপাতার গন্ধগুলো দারুণ, শুকিয়ে গেলে আরও সুন্দর গন্ধ করে। মৌদের বারান্দায় এখানে বসে আছি, এই জায়গাটা একদম ঠান্ডা, আমাদের এখানটা যে এত গরম। বন্ধুরা পুরো ঘর দুয়ার কিন্তু গোছানো আছে, ঠিক আছে।
পুরো ঘর আর বিছানা, আজকে বিছানায় আমি কাউকে বসতে দিচ্ছি না, আয়ুষকেও না, খুশকেও না, কাউকে না। তোমরা বললে বিশ্বাস করবে না, চাদরটা এতটা সুন্দর, পুরো মাখনের মতন, বুঝতে পারলে? এতটা সুন্দর হয়েছে চাদরটা। তোমরা বলবে যে কেমন লাগছে চাদরটা, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আয়ুষের বাবাও বললো। আর খুশ ঘুমাচ্ছে, ওই যে খুশকে উঠলে স্নান করাবো, খুশ ঘুমাচ্ছে। আমি না ঘর দুয়ারগুলো গুছিয়ে, ঘর দুয়ার মুছে, ঘর দুয়ার ঝাড় দিলাম। রান্না বলতে কি হয়েছে বলো তো, তখন দিদিদের বললাম খাবে নাকি, তাড়াতাড়ি করে ভাত ডাল বসালাম, ভাবলাম বেবি খাবে, তো দেখি ওখানে রান্না করছে, মানে মৌদের ঘরে রান্না করছে। তো দিদি বললো এখন খাবো না, রাতে খাবো। ওদের আবার যাওয়ার কথা ছিল, আজকেই চলে যেত। তো শুনলাম যাবে না, তো আমি বললাম দিদি এক কাজ করো, এখন যখন খাবে না তাহলে রাত্রেই তাহলে রান্নাবান্না করি। তো দিদি বললো ঠিক আছে, রাত্রেই রান্না কর, রাত্রে আজকে তোদের এখানেই থাকবো, ওখানেই খাবো, ঠিক আছে? তো আমি বললাম ঠিক আছে, খুবই ভালো কথা। তাহলে কি করি বলো, কি করা যায়? ভাত হয়েছে, বুটের ডাল সেদ্ধ হয়েছে, তো এবারে ভাবছি তাহলে ডালটা সোমবার দিয়ে দিই, মানে দুপুরে তো আমাদের খেতে হবে। আরও সবজি এনেছে, যে ঢেঁকির শাক এনেছে আরও, আর এটা কালকে ও হাতে কুড়িয়েছিল অল্প কটা, আর এখানে কিছু এনেছে। তো ভাবছি ডাল আর কিছু একটা করে আমরা খাই, ভাত অনেক বানিয়েছি, ভেবেছি দুপুরে খাবে। তো দেখি এটাই আমাদের যদি হয় তো রাত্রে খেয়ে নেব, আর এখন ভাজা টাজা একটা কিছু দিয়ে খাই, তারপরে রাতে তো রান্না করতে হবে। মানে ওদের জন্য কি বলতো, একদম সাদা সাপটা রান্না, ওরা ও তো মানে মাছ মাংস তো ওরা খায় না। ওই দিদি করতে বলে একটুখানি ডাল তো আছে, বুটের ডাল তো ওদের জন্যই করেছিলাম, ওটা হয়ে যাবে। আর ভাতও আছে, ভাতও করতে হবে না আমার মনে হয়, শুধুখানি ভাজা, পনির আনতে বলবো। তো পনির যদি আনে, একটু রাতে পনিরের তরকারিটা করবো, ব্যাস। তো এটাই রান্না করব। আর দিদি বলে একটু আলু ভাজা, ডাল, এগুলো হলেই হয়ে যাবে। তো নিরামিষ তো এগুলোই আর কি রান্না করবো বলো। আর দেখি কাঁচা কলার চিপস করব, ভালো লাগে কাঁচা কলার চিপস করতে পারি, রাত্রিবেলা করব। এখন নর্মাল কিছু একটা আমরা করে খেয়ে নিই, ঠিক আছে? চলো আমি এখন যাব স্নানে। স্নানে যাওয়ার আগে ওই ঘরটা গুছাবো, ওই ঘরের মধ্যে চিকা পটি করে রেখেছে। চলো ওই ঘরটাকে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে আসি, পরে একবারে স্নানের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মোবাইলটা আমি এখন চার্জে দিই। কি তোমার হইলো? সব তো ছড়ায় ছিটায় নিয়ে বইছো, বাবারি বাবা। দেখো এটা আমার ঘর বন্ধুরা, এমন আমার ঘর ছিল, কি সুন্দর করে লেপে ঠেপে রাখছিলাম। কতক্ষণে হবে তোমার? কি কতক্ষণ? কত দিন লাগবে? আর কন্টিনিউ কাজ করলে তো 2 দিন লাগবে, কন্টিনিউ থোড়ি না কাজ করতেছি, যেটুকু সময় ফাঁকা পাচ্ছি ওইটুকুর মধ্যেই না করতেছি। তো এখন কি করবা ওই জায়গাটায়? চুলা কোথায়? চুলা, সিঙ্গেল চুলা আছে, ওইটাই বসাই দেবো, এখানে সিলভারটা দিয়ে দিব একটা। সিঙ্গেল চুলায় রান্না করবো? এইটুকু চুলাতে সব রান্না হবে বলো তো? সব রান্না করবা? সব রান্না না, মানে মোটামুটি তো একটা রান্না। তাহলে মাটি দিয়ে বানাতে হবে। মাটি দিয়েই বানাতে হবে, একবারে পার্মানেন্ট ওরকম করে বানাতে হবে। আরে ওই যে উঁচা পাহাড়ে যেটা দেখলাম, দেখো পাহাড় থেকে কিন্তু আমরা এই যে নতুন মাটির জিনিসগুলো নিয়ে এসেছি। আজকে রান্না হয়েছিল, বার্গার বানিয়েছিলাম, তো সব ধুয়ে ঠুয়ে উল্টে রাখলাম, না হলে না শ্যাওলা পড়ে যাবে। সেটা যে কত কাজ করে কি বলবো, সারাদিন সেই কাজ করে, ভাইকে দেখে, তারপরে ভাইকে আদর করে। আরে ভাইটা কি করে? ভাইটা খালি দাদারে জ্বালায়। তখন আমি এখানে শুয়েছিলাম, চুল ধরে টানে। তাই চুল ধরে টানে। আর তুমি কি করো? তুমি চলো খাবো, স্নান করবো আমরা এখন। শোন আমার সোনাটা, ঝাড়ু কই? ঝাড়ু দিতে হবে না, আমি দিব। আরে আমি দিচ্ছি, তুই পারবি না? আমি পুরো বারান্দা ঝাঁপ দিছি, তুই একদম নোংরা করে দিবি। না আমি পাবো। হ্যাঁ আমি পাবো। বসেছিলাম এডিটে, সমস্ত ভিডিও পোস্ট করা হয়ে গেল। এবারে এই যে দেখো, ও ভাজলো ডিম আর হচ্ছে এই যে শাক, আর ডালটা তো তখন বললাম সেদ্ধ করা হয়েছিল শুধু, ও সোমবার দিল। যাই হোক ডালটা বানিয়েছে আর কি, যাই হোক পুরো রান্নাটাই করেছে ধরতে গেলে। এখন আমি ভাত বাড়বো, আমার ওদিকে এডিটের কাজটা না করলে না হয় আর কি, এমন একটা অবস্থা। চলো আয়ুষ খাচ্ছে, আর দেখো কি রোদ। আমি স্নান করে কিচ্ছু করিনি, স্নান করে সোজা এডিটে বসেছি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য। চলো ওইদিকে মানে সংসারের কাছ থেকে একটুখানি যদি আমি বিরতি নেই, মানে ওই যে তখন একটুখানি জামাইবাবুর সাথে গিয়ে গল্প করলাম, দিদি জামাইবাবুর সাথে, ওইটুকু সময় আমার লেট হয়ে গেল, বুঝতে পারলে? তো এই জন্য তো দেখো না টিপ না কিচ্ছু দেয়নি। চলো আমি এখন খাওয়া দাওয়া করবো, পাগলের মতন হয়ে আছি, পরে ফ্রেশ হচ্ছি। চলো ভাতটা বাড়ি। চলো বন্ধুরা, অনেক দিন থেকে একটা কথা ভাবছি, বলবো করে। আয়ুষের ব্যাপার তো বলতেও আমার কীরকম যেন একটা লাগে, কারণ এই ব্যাপারগুলো বলেই তো আমি অনেক বড় কন্ট্রোভার্সির কবলে পড়েছিলাম একটা সময়। তো সেই জন্য কী বলো তো, আমি চাই না যে ওর কোনো কিছু শেয়ার করি। তারপরেও ভাবি
যে কজন আর হেটার্স আছে, সবাই তো আমার পজিটিভ ভিউয়ার, সবাই আমাকে ভালোবাসে, ভালো পরামর্শ দেয়। ওই এক দুজনের জন্য এতগুলো মানুষের ভালোবাসাটাকে বা এতগুলো মানুষকে না জানানো আমার এটা উচিত হবে না। তাই ভাবলাম যে না, চলো আজকে তোমাদের জানাবো। কারণ আজকে আমাদের একদম সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আমরা যে কাজটা করতে চলেছি। তো তোমরা জানো আমরা আয়ুষকে পুনেতে ডাক্তার দেখাই, প্রত্যেক মাসে আমাদের ওষুধ আসে পুনের থেকে, প্রত্যেক মাসে একটা মাসও বাদ যায় না, ওষুধ আসে। তারপরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমাদের 4 মাস পর থাকে, যদি আমরা যেতে না পারি অনলাইনে নেই। তবে অনলাইনে দেখানোটা ভালো হয় না, মানে স্যার অতটা সময় দেয় না, সত্যি বলছি, একদম অনেস্টলি বলছি। আমাদের প্রশ্ন থাকলেও আমরা ভালোভাবে করতে পারি না, যেটা কিনা ওখানে গিয়ে দেখালে আমরা করতে পারবো, তো সেটা কিন্তু হয় না। আর এই যে খুশ হওয়ার পর থেকে আমি কিন্তু যাইনি, আয়ুষের বাবা গেছিলো তোমরা জানো। তারপরে আমার চেনা একজন, যার সাথে আমাদের সব সময় কথা হয়, সেম আয়ুষের মতনই, তো ওনারা একটা ডাক্তার দেখিয়েছেন শিলিগুড়িতে। তো আমি ভাবলাম এবার ওনাদের অবস্থাটা যেটা ছিল, হিমোগ্লোবিনটা একদমই কম ছিল বাচ্চাটার, মানে 7, 6, 5 এরকম থাকতো সব সময়। ও আবার কোনোদিন ব্লাড নেয়নি, আয়ুষ যেমন ব্লাড নিয়েছে ও ওইভাবেই অ্যাডজাস্ট করেছে। ও আরও অন্য ডাক্তার দেখিয়েছিল, ওষুধ খেয়েছিল, কিন্তু ওর হিমোগ্লোবিন কোনোদিনও এতটা বাড়েনি যতটা এই যে নতুন ডাক্তার দেখানোর পর হিমোগ্লোবিনটা একদম 11 হয়েছে। আর খুবই নাকি ভালো গুজরাটের ডক্টর, হ্যাঁ আমাদের শিলিগুড়িতে আসেন আর কি। তো আমি ভাবছি যে এরকম ডক্টর কিন্তু আসামেও আছে, ঠিক আছে, আসামেও আছে। আমাকে অনেকে ফোন করে, দিদিভাই তুমি পুনে যেতে হবে না, তুমি আসামে এসে দেখাও, এখানেও এরকম ওষুধই আমার বাচ্চাকে দিচ্ছি, বাচ্চা সুস্থ আছে। তো আমি ভাবলাম যে একটা মাস আমাদের পুনের ট্রিটমেন্টটা চলুক, তারপরেও আমরা আশেপাশে যদি মানে হয় না যে একটা হুট করে কিছু হলে আমাদের পুনে দৌড়াতে হবে, মানে আশেপাশের ডক্টর হিসেবেও আমাদের কিন্তু একজন থাকা দরকার, যে কোনো কিছু একটা যদি সিরিয়াস বা কিছু হয় সমস্যা আয়ুষের, তখন আমরা চট করে নিয়ে গিয়ে দেখাতে পারবো। তো আমরা ভাবছি যে আমরা শিলিগুড়ির ডাক্তারের সাথে একবার কনসাল্ট করি, দেখাই আয়ুষকে, তারপরে দেখি যে কীরকমভাবে কী ট্রিটমেন্ট হয়, তাই না। যদি যে সেরকমভাবে যদি মানে কিছু ইমপ্রুভ না দেখতে পারি, তো পুনের ট্রিটমেন্ট তো ওটা তো আছেই, আমাদের চলবেই। আর যত দিন যাচ্ছে পুনের ট্রিটমেন্ট কিন্তু কস্টলি হয়ে যাচ্ছে, কারণ ওষুধ মাঝখানে একটু কমিয়ে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু প্রত্যেকবারই ওষুধ বাড়াচ্ছে, কারণ আয়ুষের জ্বর ঠর হলে একটু সমস্যা হয়, তো এই ব্যাপারটা নিয়ে ডাক্তার আর কি চিন্তা আর কি, মানে এই ব্যাপারগুলো নিয়ে ওষুধগুলো আর কি একটু বাড়ায় কমায়। তো যাই হোক, ওটা বড় কথা নয়, মোট কথা আমরা চাচ্ছি যে এখানেও একটা ডাক্তার আমাদের ধরা থাক, যদি আয়ুষের এই ডাক্তারটা শ্যুট করে যায় আর কি, তাহলে আমরা এখানেই ট্রিটমেন্টটা করব। তো এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি, অনেক দিন থেকেই নেব করি, কিন্তু ভাবলাম না, ভালো রেজাল্ট দেখছি, ভালো শুনছি, তো ভাবলাম এই সিদ্ধান্তটা মানে একবার নিয়ে নেওয়াই যায়। আমি স্নান করলাম বন্ধুরা, আমার মাথা ব্যথা, শরীর কেমন যে লাগে, ভন ভন করে একদম, এই গরমে এত গরম দিয়েছে না কি বলবো। তো এবারে হচ্ছে আয়ুষের জন্য চা বানাবো, সেদিন মধু আর ব্রেড দিয়ে দিয়েছি, ওর এত ভালো লেগেছে, ও বলে আমাকে এখন আবার দাও, তো এখন ওকে চা আর ব্রেড দেবো, আর চা খাবো, আমিও খেয়ে দে আয়ুষের বাবাকে বাজারে পাঠাবো। কেন বলো তো, পনির আনতে, ওই যে বললাম দুপুরে অর্ধেক রান্না করা আছে, ডাল শাক তো আছেই, এখন একটু পনিরের ঝোল করব, একটু আলু ভাজা করব, আর কাঁচা কলার ভাজা চিপস করব। আর যদি ভাত না হয় তো পরে ভাত বসাবো, কারণ ভাত দিদির জামাইবাবুর পুচকির ভাত রয়েইছে। তো ডালটা একটু নুন বেশি হয়েছে, আমি একটু গরম জল দিয়ে আর একটুখানি ডালটাকে ঠিক করবো আর কি, মানে আয়ুষের বাবা সোমবার দিয়েছিল তো। দেখবে একটা জিনিস, ওই দেখো মাকড়সার ঝোল, আমার ঘর তোমরা এমন দেখেছি, ঘর দুয়ার অন্তত পরিষ্কার রেখেছি, কিন্তু এখন চেষ্টা করি পরিষ্কার রাখার, কিন্তু এতটা ডিপ ক্লিন করার সময় সুযোগ হয়ে ওঠে না। এই জাস্ট স্নান করলাম, বাজে এখন 6:45 সন্ধে। তো এখনই ওর টিউশন টিচার চলে আসবে, তো চলো আমি আগে ওকে খাবারটা দিয়ে নিই। আয়ুষের বাবা খুশকে একটু ধরলো, তো এই সময় আয়ুষকে খাওয়াটা দিয়ে নিই। তো চলো এবারে ও পনির তো নিয়ে আসলো, পনিরটা কাটবো, ভাবছি পনিরের পকোড়া করব, মানে নিরামিষ কি বানাবো সেটাই বুঝে পাই না, আসলে অনেক দিন থেকে তো নিরামিষ খাওয়াও হয় না, মঙ্গলবারে খেতাম, এখন তো ওর বাবা যেহেতু পুজোটা দিতে পারে না, তাই আমিও আর নিরামিষ খাই না আর কি। আবার শুরু করব, বাবার এই বাৎসরিক শ্রাদ্ধটা হয়ে গেলে আবার আমরা নিরামিষ খাওয়া শুরু করব আর কি, তারপরে আবার বজরংবলী পুজো দেওয়া শুরু হবে, তো এই আর কি। আর এখন তো ছোট বাচ্চা নিয়ে কোনো রকম জল ফুল দেই ঠাকুরকে আর কি, যতটুকু দিতে পারি অতটুকুই দেই আর কি, বাচ্চা নিয়ে তো সম্ভবই হয়ে ওঠে না। সংসারের নানান কাজবাজ করার পর তারপরে মনে হয় ইস, এক গ্লাস জল যদি কেউ এনে আমার সামনে দিত, এটাই অনেকটা তৃপ্তি করে খেতাম। মাঝে মাঝে আবার এটাও মনে হয়, যখন অনেকটা ক্লান্ত হয়ে যাই, অনেক খিদে পায়, তখন দেখি রান্না হয় না,
বাবু খাওয়ার জন্য মানে বায়না করে, ছোট খাওয়ার জন্য বায়না করছে, আমার শরীরে শক্তি হচ্ছে না, আমি উঠে ওকে বানিয়ে খাওয়াবো, তারপরেও তো বানিয়ে খাওয়াতে হয়। যেহেতু আয়েশার বাবা এখন খাওয়াতে পারে না, কারণ খুশটা একদম খেতেই চায় না, আমাকে জোর করে খাওয়াতে হয়। তো যাই হোক, মাঝে মাঝে আমারও মন চাই, ইস আমাকে যদি কেউ এরকম, এত ক্লান্ত হয়ে আছি, এক থালা ভাত, একটু আলু সেদ্ধ, ডাল সিদ্ধ কেউ যদি একটু করে এনে দিত, এটাও হয়তো অনেক তৃপ্তি করে খেতাম। কিন্তু এগুলো তো ভাবনাই সার, এগুলো তো আর কখনো হওয়ার নয়, তাই না? এগুলো হবেও না। তো আর কি করার, কিছু করার নেই। তো ওইভাবেই ধাতরাতে উঠে রান্নাবান্না করি। তারপরেও আমি যদি একটু এডিট করি তখন আয়েশার বাবা কিন্তু রান্নাটা করে আর কি। কিন্তু ওই ছেলে মানুষ রান্না করতে দিলে রান্নাঘরের 12টা বাজিয়ে রাখে, তার জন্য আমি ওকে রান্নাও করতে বলি না। আমার হাজার কষ্ট হলেও আমি রান্না করি, কারণ ও মানে পরিষ্কার রান্নাঘরকে একদম পুরো 12টা বাজিয়ে দেবে আমার। তার জন্য আমার মনে হয় যে আমি ডাল সিদ্ধ ভাত খাবো, তাও নিজে করে খাবো, কারো আশাও করি না, এরকম আর কি। মাঝে মাঝে যদি একটু তরকারির অভাব টভাব হয়, ওই জায়েদের থেকে একটু নিয়ে আসি। এটা তো আমাদের অভ্যেস হয়ে গেছে, কারো বাড়িতে তরকারি না থাকলে সবাইকে দিয়ে খাই, তোমরা যেটা দেখো আর কি। ওইদিকে তো আমি আলুটা ভেজে নিলাম, এদিকে আমি কাঁচা কলাটা ভেজে নিচ্ছি আর কি। কাঁচা কলাটা একটু হলুদ লবণে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। চিপস করার জন্য না ওটাকে শুকাতে লাগতো, কিন্তু যাই হোক শুকা নেই, এমনি আর কি তেলে ভাজলাম, ভালোই লেগেছে খেতে। এদিকে দেখো আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি, আর কাঁচা কলা আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে পনির তরকারিটা করব একদম মশলা ছাড়া, জিরে টমেটো ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে জিরের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পনিরের তরকারিটা করব আর কি। একটু আদা বাটা জিরে গুঁড়ো দেবো। আর এদিকে পনিরটা ভেজে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পনির আর পনিরের জলটাই দিয়ে আমি এখন এটাকে আর কি কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো, আলুটা সেদ্ধ হবে, আমি এইভাবেই নামাবো। পনিরের তরকারিটা খেতে দারুণ হয়েছিল, একদম হালকা পাতলার মধ্যে। ওইদিকে দিদি জামাইবাবু আসার আগে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম, যদি প্রয়োজন পড়ে, অবশ্যই পড়বে, তার জন্য আমি ভাবলাম না আমি বসিয়ে দিই, দু কৌটা চালের মতো বসিয়ে দিলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছ পনিরের তরকারি, ডালটাকেও গরম জল দিয়ে ভালো করে বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি পনিরের পকোড়াটা ভাজছি, গল্প করতে করতে ভুলেই গেছিলাম। আর এই যে আমার ননাস খাবার বাড়ছে, কাঁচা কলা ভাজা, আলু ভাজা। কখন এসছে দিদিভাই, কিন্তু দিদি কিন্তু আমরা গল্প করতে করতে হয়ে গেছি, ভুলেই গেছি। তো চলো এখন আমি পকোড়াটা দিব পুচকিকে, আয়ুষকে একবারে বাড়বো, জামাইবাবু চলে আসছে।